সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের। আজকের ক্লাসটি বিবিএ পাস কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আজকের বিষয়টি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তোমাদের এই অধ্যায়ের বেসিক ধারণা এবং একটি অঙ্ক পূর্ববর্তী ক্লাসে আমি করে দেখিয়েছি। আজকে আরেকটি অঙ্ক। তাহলে আসো প্রশ্নটা পড়ি। যে কোম্পানি লিমিটেড ব্যালেন্সেস sheet as on 1st January and 31st December 2020 are given below. এখানে আমি 2020 সাল দিয়ে দিলাম, আসলে তো ডিসেম্বর এখন আসেনি। এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তুই অঙ্ক জাস্ট পার্টিকুলার্স আছে। লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস আমরা দেখতে পাচ্ছি বছরের শুরুতে ছিল 30,000, বছরের শেষে 32,000, তার মানে বেড়েছে, অর্থাৎ 2,000 টাকা বেড়েছে। বন্ডস পেয়েবল আগে ছিল 22,000, এখনো 22,000, বাড়েওনি কমেওনি। বন্ডস ডিসকাউন্ট আগে 2,000 টাকা ছিল, এবার 1,800, তার মানে বন্ডস ডিসকাউন্ট রিটার্ন অফ অবলোপন হয়েছে 200 টাকা। শেয়ার ক্যাপিটাল আগে 35,000 টাকা, এবার 43,500, তার মানে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শেয়ার ইস্যু করা হয়েছে। রিটেন আর্নিংস আগে 15,000, এবার 19,500। এটার ওয়ার্কিংসটা আমি দেখাবো, যদিও এটা আমাদের এই অঙ্কে প্রয়োজন নাই। অ্যাসেটসের দিকে আছে ক্যাশ 40,000, বছরের শেষে আছে 44,400, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি ক্যাশ নগদ এটা 40,000 আর 44,400। এটা আমাদের লাগে অঙ্ক করার শেষে ওপেনিং ব্যালেন্স যোগ করার পর ক্লোজিং ব্যালেন্সটা মিলে যায়, তবে আমরা অঙ্ক হয়েছে বলে ধরে নিই। অ্যাকাউন্টস রিসিভেবল আগে 10,000, এখন 20,700, তার মানে 10,700 বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্টক 15,000। তারপরে আছে ল্যান্ড 4,000, তার মানে বাড়েও নি কমেও নি। তারপরে আছে বিল্ডিং 20,000, 16,000, তার মানে বিল্ডিং এর মূল্য কমেছে, তার মানে বোঝা যাচ্ছে বিল্ডিং বিক্রি করেছে। মেশিনারি 15,000, এবারে 17,000, তার মানে মেশিন ক্রয় করা হয়েছে। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিংস 5,000, 2,800 অবলোপন হয়েছে। এই ডেপ্রিসিয়েশনের প্যাটার্নস 1,000, এদিকে আছে 900, তার মানে প্যাটার্নসের মূল্য কমেছে, অর্থাৎ অবলোপন 100। অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত তথ্যের মধ্যে আছে ইনকাম ফর দ্য পিরিয়ড ওয়াজ। আমরা জানি ইনকামটা প্রয়োজন হয়, ইনকামটা দেওয়া আছে, না থাকলে আমাদেরকে বের করে নিতে হতো। ওয়ান বিল্ডিং ওয়াজ সোল্ড ফর টাকা 1,400, একটা বিল্ডিং বা ভবন 1,400 টাকায় বিক্রি করা হয়েছে। দ্য কস্ট অফ দ্য বিল্ডিং ওয়াজ টাকা 4,000, ওই বিল্ডিংটার মূল্য ছিল 4,000 টাকা, অ্যান্ড দ্য বুক ভ্যালু অ্যাট দ্য টাইম অফ দ্য সেল ওয়াজ টাকা 1,000। একটু কথা এই ব্যাপার বলি। বিল্ডিংটা প্রথমেই দাম ছিল 4,000 টাকা, কিন্তু বুক ভ্যালু কাকে বলে আমরা জানি? কোন একটা বিল্ডিং, কোন একটা সম্পদের মূল যে মূল্য, সেখান থেকে অবচয় বা অবচয় বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাকে বলা হয় বুক ভ্যালু। সেই বুক ভ্যালু ছিল 1,000 টাকা, তো বুক ভ্যালু 1,000 টাকা, কিন্তু বিক্রি করেছে 1,400 টাকা। সহজেই বোঝা যাচ্ছে এখানে 400 টাকা লাভ হয়েছে বিল্ডিং বিক্রি করে। Depreciation charged during the year 800, depreciation charged during the year 800 টাকা এখানে দেওয়া আছে। Ordinary share issued during the year 5,000, সাধারণ শেয়ার ইস্যু করেছে 5,000। Cash dividend of টাকা 2,000 and stock dividend of টাকা 3,500 were declared and paid. এখানে ওয়ার্কিংস দেওয়া আছে। প্রফিট অন সেল অফ বিল্ডিংস 1,400 টাকা সেল প্রাইস, বুক ভ্যালু ছিল 1,000 টাকা। সেল প্রাইসের চাইতে বুক ভ্যালু যদি কম হয় তাহলে আমরা জানি লাভ হয়, লাভ হয়েছে 400 টাকা। একটা প্রফিট আমরা বলতে পারি, একটু লিখে দিলাম প্রফিট।
400 টাকা। রিকনসিলিয়েশন অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ব্যালেন্স, দেখো ওপেনিং ব্যালেন্স ছিল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, 5000 টাকা। এবছর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হলো 400 টাকা, তাহলে দাঁড়ালো 5800 টাকা। কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিটার্ন অফ, এখানে দেখো আচ্ছা আমাদের ক্লোজিং ব্যালেন্সটা আছে অফ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, 2800 টাকা। তাহলে আমাদের এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রিটার্ন অফ সোল্ড বিল্ডিং তাহলে কত টাকা, 3000 টাকা। যাই হোক, এবার আমরা অঙ্কটাতে আসি। অঙ্কটা কিভাবে করব তোমরা আগেই জেনেছো। আমরা 3টে ধাপে অঙ্কটা করি, ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তা প্রথমে আমরা যদি দেখি ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে প্রথমে আমাদের আগে নেট ইনকাম। তো নেট ইনকাম এখানে দেওয়া আছে 10,000 টাকা, আমরা 10,000 টাকা এখানে বসালাম। এবার আমরা অবচয় এবং যতগুলো রিটার্ন অফ আছে এগুলো এখানে লিখব। বন্ডস রিটার্ন অফ, ওই যে 2000 টাকা ছিল সমাপনী ব্যালেন্সে আমরা দেখতে পাচ্ছি 1800 টাকা আছে, তার মানে 200 টাকা রিটার্ন অফ। ওকে, এখানে 200 টাকা বসানো হয়েছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বলা দেওয়া আছে 800 টাকা। প্যাটেন্টস রিটার্ন অফ, এই যে প্যাটেন্টস, দেখো প্যাটেন্টস দেওয়া ছিল 1000 টাকা, বছরের শেষে আছে 900 টাকা, তাহলে 100 টাকা। আমরা যেন অবচয় অবলোপন এগুলো যোগ হয় সেজন্য যোগ করা হলো। এবার প্রফিট অন সেল অফ বিল্ডিংস, ওই যে 400 টাকা লাভ হয়েছে, কোনো সম্পদ বিক্রি করে যদি লাভ হয় সেটা বিয়োগ করতে হয়, তাহলে আমরা বিয়োগ করলাম কত টাকা, 400 টাকা। এবার কারেন্ট লাইবিলিটিস কারেন্ট অ্যাসেটসের মধ্যে হ্রাস বৃদ্ধি আমরা দেখি। কারেন্ট লাইবিলিটিসে 30,000 টাকা ছিল, 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হলে যোগ, তাহলে কারেন্ট লাইবিলিটিস বৃদ্ধি পেয়েছে সেজন্য 2,000 টাকা যোগ। কারেন্ট অ্যাসেটসের দিকে দেখতে পাচ্ছি আমরা অ্যাসেটসে অ্যাকাউন্টস রিসিভেবল আছে 10,000 টাকা, এদিকে 20,700 টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কারেন্ট অ্যাসেট যখন বৃদ্ধি পাবে তখন আমরা বিয়োগ করে দেব 10,700 টাকা। তো আমাদের এখানে দেখা যাচ্ছে আর কোনো কারেন্ট অ্যাসেটস বা কারেন্ট লাইবিলিটিস নাই, যার কারণে আমরা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজটা শেষ করে লিখতে পারি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যোগ বিয়োগ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 8,000 টাকা ব্যালেন্সিং ফিগার 8,000 টাকা এসছে, 10,000 থেকে 8,000 বিয়োগ করার পর 2,000 টাকা। এটাকে বলা হয় নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আসো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমরা দেখি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কোনগুলো যায়, কোনো সম্পদ ক্রয় করা হলে অথবা কোনো সম্পদ বিক্রি করা হলে, জাস্ট এগুলো যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সম্পদের দিকে বিল্ডিং 20,000 টাকা, কিন্তু এখানে আছে 16,000 টাকা, তার মানে কি বিল্ডিং বিক্রি করা হয়েছে। তাহলে সেল অফ বিল্ডিং কত টাকা, ও এখানে একটা ব্যাপার আছে 1,400 টাকা কেন, তাহলে আমাদের 4,000 টাকা, এই যে ওয়ান বিল্ডিং ওয়াজ সোল্ড ফর টাকা 1,400 টাকা বলে দিয়েছে, এখানে আর একটা ক্যালকুলেশন করে বের করার কোনো দরকার নেই। তাহলে 1,400 টাকা সেল অফ বিল্ডিং, সেল অফ বিল্ডিং। পারচেস অফ মেশিনারি, মেশিনারি আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকা, কিন্তু এখানে আছে 17,000 টাকা, অর্থাৎ 2,000 টাকার মেশিনারি ক্রয় করা হয়েছে। তো দেখো যখন কোনো মেশিন ক্রয় করা হয় কারবারের অর্থ চলে যায়, টাকা চলে যায়, তাহলে টাকা চলে গেলে সেটা মাইনাস ফিগার। আর বিল্ডিং এখানে না, বিল্ডিং বিক্রি করে টাকা এসছে সেজন্য 1,400 টাকা, তাহলে আমরা ফিগারটা পাচ্ছি 600 টাকা মাইনাস ফিগার। তাহলে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কত, 600 টাকা। 2,000 থেকে 600 বিয়োগ করার পর, আচ্ছা যাই এগুলো আমরা পরে করছি। তারপরে থার্ড যে স্টেপ সেটা হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসে তোমরা জানো এখানে ডিভিডেন্ড পেইড, তারপরে কোনো শেয়ার ইস্যু করা হলে সেগুলো হয়। তাহলে এখানে ইস্যুয়েন্স অফ অর্ডিনারি শেয়ার ইন ক্যাশ, ইস্যুয়েন্স অফ অর্ডিনারি শেয়ার ইন ক্যাশ কত, 5,000 দেওয়া হলো। তাহলে এখানে কেন যোগ হলো, আমরা জানি শেয়ার ইস্যু করলে নগদ টাকা আসে, তাহলে সেজন্য যোগ হলো। এবার ক্যাশ ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড পেইড টু দ্য শেয়ার হোল্ডার্স, যখন শেয়ার হোল্ডারদেরকে আমরা ক্যাশ নগদে ডিভিডেন্ড প্রদান করি তখন আমাদের ক্যাশ চলে যায়, বহিঃ প্রভাব ঘটে, সেজন্য 2,000 বিয়োগ, 5,000 থেকে 2,000 বিয়োগ করলে 3,000। এই 3টে স্টেপ থেকে আমরা এগুলো পেলাম
পাওয়ার পর আমরা এখানে কি করব, যোগ বিয়োগ করার পর পাচ্ছি 4,400 টাকা। নেট ক্যাশ ইনক্রিজড ডিউরিং দ্য ইয়ার, যদি এখানে মাইনাস ফিগার আসতো আমরা বলতাম যে ডিক্রিজড, তাহলে যেহেতু বৃদ্ধি আছে সেজন্য 4,400 টাকা বৃদ্ধি। ওই যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলেছিলাম, ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল আমাদের 40,000 টাকা। 40,000 টাকাটা যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি 40,000 এবং 4,400 যোগ করার পর 44,400 টাকা, সরি এখানে 400 টাকা। তাহলে দেখো ক্লোজিং ব্যালেন্স 44,400 টাকা কিনা, তাহলে অঙ্কটা মিলে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যথারীতি আমি আরেকটা ক্লাস তোমাদের এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর নেব, একটা বা দুইটা। এই অঙ্কটা কয়েকবার দেখে শুনে বোঝার পর তোমরা বাসায় করার চেষ্টা করবে। প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই, সেজন্য যত বেশি অনুশীলন করবে অঙ্কের উপর দক্ষতা বা অঙ্ক করার যে প্রক্রিয়া সেগুলো তত বেশি রপ্ত হবে। ভালো থেকো, ধন্যবাদ।